ভাবতে পারছি না, কিছুতেই আমি ভাবতে পারছি না আমার কোন পথে যাওয়া উচিত। একদিকে রঙিন জগতের হাতছানি, অন্যদিকে দাদা সততার উপদেশ। কিন্তু সততার আদর্শ কি আমার সমস্ত স্বপ্নকে পূর্ণ করতে পারবে? পারবে পারবে আমার হাতে তুলে দেয় লক্ষ লক্ষ টাকা, কিন্তু এই রঙিন জগৎ হাতে তুলে দেবে গোছা গোছা টাকা, আর কানায় কানায় ভরিয়ে দেবে আমার মনের স্বপ্ন। সেদিন কেউ জানতেও পারবে না আমি কোন পথের প্রতীক, কোন পথে আমি লক্ষ লক্ষ টাকা করেছি। আমি কিন্তু জেনে ফেলেছি। কি কি জানিস তুই? আজকাল তুই কলেজ যাওয়ার নাম করে কলেজে না গিয়ে কোথায় যাস? কোথায় যাই সঠিক না জানলেও আমি কিন্তু অনুমান, আমার ধারণা তোর কোনো গোপন জায়গা যাতায়াত আছে। কোথায় যাস তাকে আমি জানতে পারি? যদি না বলি? কথা শোনো তনু, তোকে নিয়ে শান্তনুদার অনেক বড় স্বপ্ন। তোকে শান্তনুদা অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাতে চায়, তোকে মানুষের মতো মানুষ করতে চায়। কিন্তু কিন্তু এখন যদি শান্তনুদা জানতে পারে তুই কলেজ যাওয়ার নাম করে অন্য কোথাও যাচ্ছিস, তাহলে ভাবতে পারছিস কত বড় দুঃখ পাবে। আচ্ছা সৈকত, অনেক দূর লেখাপড়া করে কি হবে বলতে পারিস? আমার চাই অনেক 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 লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা। কিন্তু সৎ পথে তো এত টাকা রোজগার করা যায় না অতনু। অসৎ পথ ছাড়া দরকার হলে আমি অসৎ পথে বেছে নেব। অতনু তুই তুই আমার সাথে হাত মেলা সৈকত, দেখবি কয়েক বছরের মধ্যে তুই কোটিপতি হয়ে যাবি। আমি কোটিপতি হতে চাই না রে অতনু, আমি চাই শুধুমাত্র সৎ ভালোবাসা। আর সেই জন্যই চাই সৈকত টাকা টাকা। তুই কি ভাবলি শুধু কয়েকটা ডিগ্রি হলে তুই চাকরি পেয়ে যাবি? ভুল সৈকত, তোর ধারণা সম্পূর্ণ ভুল। শুধুমাত্র ডিগ্রিতে চাকরি পাওয়া যায় না, তার জন্য ব্যাকিং এবং কয়েক লক্ষ টাকা। তোর ধারণা ভুল অতনু। আজকের সমাজ ব্যবস্থা এই দেখ আজকের সমস্ত ব্যবস্থা যতই দুর্নীতিগ্রস্ত হোক, ভালোর কদর ঠিকই আছে রে ভাই। জানি না তুই কি আমার আলাদিনে কোটি কোটি টাকা দিবার স্বপ্ন দেখছিস, তবে একটা কথা মনে রাখো, স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই, বাস্তবের সঙ্গে তার অনেক অনেক তফাৎ, অনেক তফাৎ। এই আমি কি করলাম? সৈকতকে সব বলে ফেললাম। ও যে সব দাদাকে সব কথা বলে দেয়। না না, দাদার সামনে আমাকে এমন অভিনয় করতে হবে দাদা কখন আমাকে সন্দেহ না করতে পারে। পারতেই হবে, পারতেই হবে রতনু, পারতেই হবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হতেই হবে। ও কথা বলতে হবে না দাদা, আমি চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি, তুমি নিশ্চিন্তে থাকো। লাস্ট ক্লাস লাস্ট হবই হব। কি বলছিস? তুমি ঠাট্টা বোঝো না দাদা। বাবা মারা যাওয়ার পর যেভাবে কষ্ট করে মানুষ করে তুলেছো, তারপর কি তোমার কি স্বপ্নকে ব্যর্থ হতে পারি? তাই কর, তাই কর রতনু, তাই কর। আমার তো একটাই মাত্র স্বপ্ন রে ভাই, তুই মানুষের মতো মানুষ হ, ব্যাস। আমি সেই চেষ্টা করছি দাদা, তুমি একদম ভেবো না। তোমার এই স্বপ্নকে আমি পূর্ণ করে তুলবই, পূর্ণ করে তুলবই। তাই কর রতনু, তুই তাই কর। কিন্তু আমার জীবনে আর একটা স্বপ্ন যে ভেঙে চুরমার হয়ে যাবে। আমার ভালোবাসার নিজ শূন্য শ্মশানে কাঁদবে, হৃদয় সাগরে আছে পড়বে কান্নার জোয়ার, আর সেই জোয়ারে ভেসে যাবে আমার স্বপ্নের খেলাঘর। যে ঘর এখনো বাদাই হলো না, তাকে নিয়ে ভাঙার এত ভয় কিসের শান্তনুদা? সত্যি তুমি? হ্যাঁ, সেদিনের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমায় ক্ষমা করে দাও শান্তনুদা। না সত্যি না, আমার কাছে ক্ষমা চেয়ে তুমি তোমার মুহূর্তটাকে ছোট করে দিও না সত্যি। মুহূর্ত? হ্যাঁ মুহূর্ত। সেদিন তোমার মুহূর্তের কাছে আমার পৌরুষ ম্লান হয়ে গিয়েছিল। যে নারী অন্যের সুখের জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে পারে, সে নারী নয়, সে দেবী। তাই আর কোনো দ্বিধা নয়, আর কোনো দ্বন্দ্ব নয়। আসছে মাসেই আমি তোমাকে বিয়ে করতে চাই। আশা করি আমার প্রস্তাবে তুমি রাজি। অনিবার্য কারণে তোমার প্রস্তাব আমি ফিরিয়ে দিতে বাধ্য হলাম শান্তনুদা। কি বললে? হ্যাঁ। কি বললে সত্যি? তুমি আমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছ? এছাড়া আমার কোনো উপায় নেই শান্তনুদা। অভাব জর্জরিত যে সংসারে পঙ্গু দাদা অসহায় যন্ত্রণায় ছটফট করে, যে সংসারে টাকার অভাবে ছোট ভাই শিক্ষিত ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধ হয়ে যায়, সেই অভাবে সংসারে উপযুক্ত শিক্ষিতা বোনের এই মুহূর্তে বিয়ের স্বপ্ন দেখা সাজে না শান্তনুদা। সত্যি আমি তোমার ভাইয়ের ইঞ্জিনিয়ারিং পড়ার সমস্ত খরচা দেবো, সাগরদার সমস্ত চিকিৎসার খরচা। না
না না না না, তা হয় না, তা হয় না, তা হয় না বলি আমি তোমার কাছে কয়েকটা বছর সময় চেয়ে নিচ্ছি শান্তনুদা। সময়? হ্যাঁ, আসলে না প্রথমে দাদা আপত্তি করলেও পরে যখন জানলো যে ধর্মমূলক বাংলা ছবি, তাই তখন আর আপত্তি করেনি। সত্যি সত্যি ওই ধর্মের মাঝেই কিন্তু অনেক অধর্মের ছবি লুকিয়ে থাকে। আসলে কি জানো তো বাইরে থেকে এই লাইনটাকে যতটা সম্মানের মনে হয়, ভিতরটা কিন্তু ততটাই নয়। সেরকম নোংরা কিছু দেখলে তখন না হয় চলে আসবো। তুমি শুধু আমাকে যাবার অনুমতি দাও শান্তনুদা, আমি যেন সমস্ত কর্তব্য পালন করে আবার তোমার কাছে ফিরে আসতে পারি। না 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 সত্যি না, অনিশ্চয়তার অন্ধকারে তোমাকে আমি ঝাঁপ দিতে দেবো না সত্যি। না, আমাকে ক্ষমা করো শান্তনুদা, আমাকে তুমি ক্ষমা করো। সতী তার কর্তব্য পালন করার জন্য এক অজানা ভবিষ্যতের পথে পা দিল। এখানে যাবার পথে তুমি তার পিছু ডেকো না, তুমি শুধু আশীর্বাদ করো সতী যেন সমস্ত ভয়কে জয় করে একরাশ হাসি নিয়ে ফিরতে পারে শান্তনুদা। একরাশ হাসি, একরাশ হাসি। আবার হবি তো দেখা, দেখা শেষ দেখা তো কি চোখে তোমার দেখি বোঝাতে পারিনি আজ হয়তো দেখা শেষ দেখা নয় তো। আর হবি তো দেখা, দেখা শেষ দেখা নয় তো। ভুল করিয়েছি, এই সালা শয়তানের কোঠিতে আসিয়া আমি বহুত বড় ভুল করিয়েছি। সালা হারাম কা বাচ্চা সিরাজ আফ্রিদি আমাকে দিয়ে কালা धंधा कराते चाय, जलानार इज्जत भी सौदा कराते चाय, लेकिन ये काम আমি बिल्कुल बर्दाश्त करते हैं। আমাকে বাঁচা ভাই, আমি अबे कालिया माल लिए चीज तो माल, नहीं तो बॉस तो के जिंदा कबर दे देबे। মাল ধরতে এলেও পুলিশের নজর এড়াতে পারিনি। तू एक काम कर कालिया, माल लिए सीधा अंडरग्राउंड छुप जा, चल जल्दी भाग বলছি। ঠিক আছে দোস্ত, জিন্দা থাকলে পিন বাত হবে। গুড বাই। पुलिस वाले यदि मुझे पहचानते पावे, यदि उसको मालूम है कि आसामी रुस्तम রাজ্জাক বানিয়ে यहाँ छुपाया আছে, তাহলে बहुत बड़ मुश्किल হইয়া যাবে। इसीलिए हमी पुलिस वाले পুলিশ একই বড্ড বড্ড চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। नहीं तो साहब, हमी तो इस शहर में नया आसिया थी, अब जरूर दूसरा किसी को। হ্যাঁ হতে পারে, কিন্তু কিছুক্ষণ আগে কালো কাপড়ে মুখ ঢেকে হাতে একটা ব্রিফকেস নিয়েছে ছেলেটা এখানে এসেছে, সে কোথায়? कहाँ साहब? इधर तो कोई नहीं आया है। সারাপ আপনি মুখ ভেঙে দেবো জানোয়ার, বল বল কোথায় লুকিয়ে রেখেছিস? अब विश्वास करें साहब, इधर कोई नहीं आया है, गलती करके आप चुप। বল 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 তাকে। আমি জানি তুই এই কালপিট গ্যাংয়ের একজন। বল বল বলছি, বল বল। আজ আমি তোর মুখ থেকে সব কথা বার করে দিতে ছাড়বো। ইন্সপেক্টর, আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার অফিসে ঢুকে আমারই কর্মচারীর গায়ে হাত তোলার সাহস আপনি পেলেন কোথায়? সাহসটা আমার গর্ব আর স্পর্ধাটা আমার অহংকার। চুরমার হয়ে যাবে ইন্সপেক্টর, চুরমার হয়ে যাবে।
অযথা যেখানে সেখানে আপনার এই অহংকার আর গর্ব নামক বস্তু দুটোকে অপব্যবহার করবেন না। রাজ্জাক, बोलिए साहब। তুমি ডিরেক্টর মিত্রকে গিয়ে বলো ফিল্ম ফ্লোর রেডি রাখতে, আমি গিয়েই শুটিং শুরু হবে। ठीक है साहब। তার মানে আপনি সুন্দরম এন্টারপ্রাইজের প্রডিউসার শেখ সিরাজ আফ্রিদি। শিক্ষাভিত্তিক ধর্মমূলক ফিল্ম প্রডিউস করাই আমার একমাত্র লক্ষ্য স্যার। আপনার লক্ষ্যটা যে কতটা বাস্তবসম্মত তার উজ্জ্বল প্রমাণ কিন্তু আমি কিছুক্ষণ আগেই পেয়েছি। কি বলতে চাইছেন আপনি স্যার? কিছুক্ষণ আগে যে ছেলেটা এখানে এসছে তাকে যদি আপনি আমার সামনে হাজির করেন তাহলে বুঝতে পারবেন আমি ঠিক কোন ভাষায় কথাটা বলছি। আপনি কি গাঁজা খেয়েছেন ইন্সপেক্টর? হোয়াট? বাঁকা কথা না বলে আমার একটা সোজা কথা শুনুন ইন্সপেক্টর। আপনি শান্তিরক্ষক, কিন্তু ভুল করে একজন ভদ্রলোকের অফিসে ঢুকে একজন নিরপরাধ যুবককে পিটিয়ে আপনি নিজেই শান্তি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এর জন্য যদিও আমি আপনার বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমি শান্তিপ্রিয় মানুষ, তাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এখন আপনি আসতে পারেন। জাস্ট 1 মিনিট মিস্টার সিরাজ আফ্রিদি। ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি এতটা এলে বেলে পুলিশ অফিসার নয় যে আপনার কথার জাদুতে মুগ্ধ হয়ে সে তার কর্তব্য থেকে সরে দাঁড়াবে। কি করবেন ইন্সপেক্টর? আমাকে জঙ্গি সন্দেহে আপনার ওই লকআপে নিয়ে গিয়ে পেটাবেন, নাকি ওই মুম্বাই বিমা বিস্ফোরণের একমাত্র অভিযুক্ত হিসাবে আমায় আদালতে তুলবেন? মিস্টার আফ্রিদি, আমি শুধু জানতে চাই সেই যুবকটাকে আপনি আমার হাতে তুলে দেবেন কি না? যে নেই তাকে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না ইন্সপেক্টর। তাই নাকি? আছে কি না সেটা কিন্তু আপনার এই অফিস থেকে সার্চ করলেই বোঝা যাবে। আপনি অফিস সার্চ করুন ইন্সপেক্টর। ইন্সপেক্টর দাঁড়িয়ে আছেন কেন? অফিস সার্চ করুন। তার আগে কাইন্ডলি আমায় কোর্টের অর্ডারটা একটু দেবেন, কেমন? চোখ কপালে তুললেন যে ইন্সপেক্টর? আমাকে আপনি একজন স্মাগলার সন্দেহে আমার অফিস সার্চ করতে এসেছেন, অথচ সার্চিং অর্ডারটাই আপনি নিয়ে আসেননি। কেমন অফিসার আপনি? এই বুদ্ধি নিয়ে আপনি পুলিশের চাকরি করছেন? ওকে ওকে মিস্টার আফ্রিদি, ঠিক কোন ব্রেন নিয়ে আমি পুলিশের চাকরিটা করি সেটা কিন্তু আমি আপনাকে ঠিক সময় এলে বুঝিয়ে দেব। তবে একটা কথা মনে রাখবেন, বাপ কখনো বাপকে ছাড়ে না। চলি, গুড বাই। শান্তনু ব্যানার্জি, তুমি আমার হ্যাপি মেনশনে পা বাড়িয়েছ। আমার পা দুটো আমি কেটে নেবো জানো, কিন্তু আমার 20 লাখ টাকার ব্রাউন সুগার, আমার 20 লাখ টাকার ব্রাউন সুগার, 20 লাখ টাকার বাউন্স একটা চালান, মাল হ্যান্ড ওভার হয়ে গেছে। থ্যাংক ইউ কালিয়া, থ্যাংক ইউ। আমি বলেছিলাম না আমার জান গেলেও মাল ঠিক হাজির হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তোমার পিছু নিয়ে পুলিশ আমার অফিসের দোরগোড়ায় এসে পৌঁছেছে কালিয়া, হয়তো তোমায় চিনেও ফেলেছে। ফিউচার আমি কোন তোমার যদি কোনো বিপদ হয় ইন ফিউচার, না বস, ডোন্ট ওয়ারি, সারাক্ষণ কালো কাপড়ে মুখ ঢেকে রেখেছিলাম, পুলিশ আমাকে চিনতে পারেনি। তবু তুমি কয়েকটা দিন একটু গা ঢাকা দিয়ে থাকো, কেমন? আর এই নাও তোমার বক্সি, বক্সি, বক্সি। 1 সপ্তাহ তোমার ছুটি, আর এই 7 দিন তুমি লাইফটাকে ইচ্ছে মতো এনজয় করে নাও, কেমন? থ্যাংক ইউ বস। এই কালিয়ার মতন অসংখ্য বিপদগামী যুবক আমি ব্যবহার করব আমার কালো ব্যবসা। এই বয়সের ছেলেদের একমাত্র স্বপ্ন মাল আর মাল্লু, আর সেই মাল আর মাল্লুর লোভ দেখিয়ে ওদের আমি আমার ইচ্ছে মতো ব্যবহার করব।
অপব্যবহার করবেন না স্যার। তাহলে কিন্তু অসময় এই যৌবনের সমস্ত মাল মশলা একেবারে শেষ হয়ে যাবে। তুমি তো অনন্ত যৌবনা ডার্লিং। আর আপনি আপনি তো চিরকুমার। তাই নাকি? তবে জানো, একমাত্র তোমায় দেখলেই না নিজেকে আমার আবার পুরুষ পুরুষ বলে মনে হয়। আর এই হতভাগী চায়নার অনেক স্বপ্নের জাল যে আপনাকে নিয়ে বুনেছে স্যার। হ্যাঁ, এই চায়নার শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সে শুধু আপনাকেই কল্পনা করে স্যার, আপনাকে। তোমার কল্পনাকে বাস্তব রূপ দিতে আজ আমি তোমার পাশাপাশি ভাবে যাবো, ব্যবস্থা করে নেবো। বিন্দাস প্রেম করব ছুটি, বিন্দাস প্রেম করব ছুটি, আগে হানিমুন তারপরে বিয়ে, আগে হানিমুন তারপরে বিয়ে, প্রেমের কিন্তু তুমি তো আগে পৌঁছে গেছো। যাকে বলে হটকেক রোমান। না মানে আমি ওকে একটু এই সিনটা বুঝিয়ে দিচ্ছিলাম, কেমন? হ্যাঁ, আচ্ছা না, তুমি তাহলে এটা প্র্যাকটিস করে নিও, বাকিটা আমি তোমায় পরে দেখিয়ে দেবো, কেমন? ওকে স্যার। দয়া করে এই চায়নাকে মনে রাখবেন। আজ যেমন আপনি আমার পাশাপাশি ছিলেন, সারা জীবন যেন সেরকমই থাকবেন। গুড বাই স্যার, বাই। হ্যাঁ, তারপর মিস্টার মিত্র, আপনার অধিকার কাজ কত দূর এগোলো? বেশি দূর এগোতে পারেনি স্যার। বিজ্ঞাপন প্রকাশ হতে না হতেই ইন্টারভিউর জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে গেছে। আমি অবশ্য তাদের মধ্যে একজনকে বেছে নিয়ে সিচুয়েশন বুঝিয়ে দিয়ে রেডি করিয়ে নিয়েছি স্যার। তাহলে গ্রিন সিগন্যালের অপেক্ষায়। তাহলে দেরি করছো কেন? নিন আপনার ওই ক্যান্ডিডেটের ইন্টারভিউ শুরু করুন। ওকে স্যার। বুদ্ধ বিদ্বেষী মহারাজ অজাতশত্রু ঘোষণা করেছেন, তার রাজ্যে যদি কোনো পুরো নরনারী সন্ন্যাসী বুদ্ধের পূজার জন্য লিপ্ত হয় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। অজাতশত্রুর এই নির্মম ঘোষণায় যখন সারা রাজ্যে ভয়ঙ্কর বিভীষিকার প্রহর গুনছে, এমন সময় এক শুভ শারদ সন্ধ্যায় শ্রীমতী পূজারিণী অর্ঘ্যপ্রদীপ সজ্জিত করে এগিয়ে চলেছেন ভগবান বুদ্ধের পূজার্চনায়। তার মৃদু মন্দ পদক্ষেপে বেজে ওঠে নপুর, হস্ত কঙ্কন বাজে ঋণী ঝিনি সুরে, অষ্ট ধরে জাগে পূজারিণী ধেয়ে চলে তার পূর্ণ সাধনায়। কুঞ্জ বিহারী
বাহ বাহ, অপূর্ব, অসাধারণ। থ্যাংক ইউ স্যার। আপনার মানে তোমার নামটা কি জানো? সত্যি। বাহ বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড, গুড। মিস্টার মিত্র, এই ভদ্রমহিলাই আমার ছবির ফার্স্ট হিরোইন হবে, কেমন? থ্যাংক ইউ স্যার, ভেরি ভেরি থ্যাঙ্কস। আমার অবজেকশন কিসে? ইয়েস স্যার, এই নামটা বড় সেকেলে ফ্লপ হয়ে যাবে। বেশ, তো আপনি নামটা চেঞ্জ করে দিন। আজ থেকে ওর নাম দিন মিস ঝিলিমিলি। আবার নাচটা ঠিক হয়নি। ওটা তো ক্লাসিক্যাল না স্যার। আজকালও সব ওই ক্লাসিক্যালটা চলে না। ক্লাসিক্যাল পপ ডিস্কো মিক্সচার করে একেবারে ক্লাসিক পপ, অর্থাৎ এই পায়ের কোমরের ভাইব্রেশন বেশি। কোমর 5 বার দুললে বুক দুলবে 25 বার। মিস্টার মিত্র, আরে অত খোলামেলা বলার কি আছে, একটু রেখে ঢেকে বলুন, কেমন? সরি সরি স্যার, কিন্তু আমার থার্ড অবজেকশন। সেটা কি? ড্রেসটা ঠিক হয়নি। এটা তো পূজারিনী ড্রেস স্যার। পূজারিনী কি পচারিনী তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই বডিতে ড্রেস যত কম থাকবে ছবি হিট হওয়ার চান্স তত বেশি। টোটাল ড্রেসটা ইঞ্চি 10 মধ্যে। স্যার উনি কি বলে গেলেন ইঞ্চি 10 পোশাক মানে? না না, উনি ভুল কিছু বলেননি, খুব একটা ভুল কিছু বলেননি। আসলে আমাদের ধর্মমূলক ছবি তো, তাই ড্রেসের ব্যাপারে আমরা একটু বেশি সচেতন, কেমন? যাক, এসব কথা থাক। এবার তুমি আমার সাথে আমার ড্রয়িং রুমে চলো। ড্রয়িং রুমে কেন স্যার? সে কি, তোমার যৌবনের স্ক্রিন টেস্টটা যে এখনো বাকি আছে সুন্দরী। কি করছেন স্যার? আমার হাত ধরে কেন? ছাড়ুন ছাড়ুন বলছি। তাই বললে কি হয় সতী রানী? অজাত শত্রুর আইন অমান্যের অপরাধে কুলরক্ষক সতী রানীকে বলি দিয়ে তাকে তার কামনার পথে পৌঁছে দিয়েছে। আর আমি তোমার নারীত্বকে হরণ করে তোমাকে সতী থেকে পৌঁছে দেব মিস ঝিলিমিলির বিলাসবহুল জীবনে। বুদ্ধং শরণং গচ্ছামি। চলে গেছে, অন্তত একটিবার খোঁজ খবর নিয়ে প্রয়োজন মনে করে না? কোন হতভাগা, খোঁজ খবর নেবার দায়টা কি একা তার? তুই একবার যাবি বাবা। কতদিন মেয়েটাকে আমি দেখিনি, কেমন আছে কি করছে, সুখে আছে জানতে পারলে মনে বড় শান্তি পেতাম রে। তাহলে এক কাজ করো বাবা, তুমি নিজেই গিয়ে দিদিকে দেখে আসো। আমি যাব? হ্যাঁ কাকা বাবু, আপনি নিজে যাবেন। শুধু তাই নয়, রজনী আর জামাইকে একেবারে সঙ্গে করে নিয়ে আসবেন। হ্যাঁ, তুমি যখন বলছো বাবা, তখন আমি নিশ্চয়ই যাব। আমার রজনী মাকে আনতে আমি আজই যাব। একা রেখে আমার জন্য তুমি কোনো চিন্তা করো না বাবা। আরে চিন্তা করবো না, তোদের কাউকে একা রেখে আমি কি কখনো কোথাও গেছি? আর তাছাড়া রজনীর বাড়ি গেলে ও যদি 2-1 দিন আমাকে আটকে দেয়, তখন তুই একা থাকবি কেমন করে? রজতের জন্য আপনি একদম চিন্তা করবেন না কাকা বাবু। আপনি যে কদিন রজনীর বাড়িতে থাকবেন, রজত আমার কাছেই থাকবে। আমিও বড় দুশ্চিন্তায় আছি ভাই। সতীরা 10 দিন হলো কলকাতায় ইন্টারভিউ দিতে গিয়ে এখনো ফেরেনি। কি যে করছে মেয়েটা। আপনি একদম চিন্তা করবেন না সাগরদা, সতীদি খুব শীঘ্রই ফিরে আসবে। হয়তো দেখবেন বাংলা সিনেমার একদিন নাম ডাকা নয়, হিরোইনই হয়ে ফিরবে। তোমার কথাই যেন সত্যি হয় ভাই। ওই বাবা মা হারা ভাই বন্ধুটি আমার প্রাণ। ওরা কয়েকটা দিন চোখের আড়ালে থাকলে
আমার ভীষণ ভয় হয়। এত করে মেয়েটাকে নিষেধ করলাম, কিছুতেই শুনলো না। বলে কিনা ভাইকে মানুষ করতে অনেক টাকা চাই, অনেক টাকা। আচ্ছা কাকা বাবু, আপনি বলুন তো, টাকাটাই কি জীবনের সব? আর যদি তোর একটা কিছু হয়ে যায়? আপনি কি বলছেন? এই দেখো দেখি কি সব আজে বাজে কথা বলতে শুরু করলাম। না না, এইসব নিয়ে আমি আর একদম ভাববো না। এই কাকা বাবু, বলো বাবা। আপনি তাহলে আর একদম দেরি করবেন না। আর রাজু, তুমি এসো কেমন, আমি গিয়ে দেখি সতীটা বাড়ি ফিরলো কিনা। ভাই বন্ধু তোকে নিয়ে একেবারে পাগল। যেমন তুমি পাগল আমাদের দুজনকে নিয়ে। তুই একটু সাবধানে থাকিস বাবা। আমি কিন্তু একেবারে মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে বাড়ি। তাই ফিরো বাবা, তাই ফিরো। আজ থেকে তোমার আর দিদি জামাইবাবুর আসার পথে আমি এখানেই শুরু করলাম আমার অবস্থান ধর্মঘট। সারা বাড়িটা যেন হাহাকার। কলকাতায় ইন্টারভিউ দিতে গিয়ে বাড়ি ফেরেনি, কিন্তু আমি এক অসহায় পঙ্গু মানুষ। আমি কেমন করে খুঁজবো আমার সতীর সন্ধান? খেয়ে দেবে আমার সতীর সন্ধান? তবে কি আমার সতী মারা গেছে? সৈকত, কি বললি? আমার সতী মারা গেছে? আমার সতী মারা গেছে। হ্যাঁ দাদা, মান সম্মান লজ্জা সব চলজ্জলি দিয়ে তোমার সতী আছে মিস ঝিলিমিলি রূপে নতুন রূপে জন্ম নিয়েছে। মিস ঝিলিমিলি? এই দেখো অভিনেত্রী মিস ঝিলিমিলি চৌর্ণ সর্বস্ব নগ্ন এক অশ্লীল বিজ্ঞাপন। দাদা, এ আমাদের সতী নয়, কখনো নয়। দাদা, সতীর মতো দেখতে অন্য কোনো মহিলা। সতীর মতো দেখতে অন্য কোনো মহিলা? হ্যাঁ, আমাদের বিশ্বাসকে যোগ্য মর্যাদা দিয়ে সতী আমাদের জন্য দুহাত ভর্তি টাকা নিয়ে আসবে। সেই টাকা দিয়ে তুই আমার করবি, আর আমি এই মরা সংসারটাকে দাদা। আমার ভীষণ লজ্জা হয় রে সৈকত। আমি কার্গিল যুদ্ধের বিজয় সৈনিক, তোদের ভবিষ্যৎটা গড়ে দিতে পারিনি। কার্গিল যুদ্ধে আমার একটা পা হারিয়ে আমার মনোবল কিন্তু এতটুকু ভেঙে পড়েনি। কিন্তু তোদের বৌদির ব্লাড ক্যান্সার চিকিৎসা করাতে গিয়ে আজ আমি বড্ড অসহায় হয়ে পড়েছি। তবু যদি তোদের বৌদিকে আমি ধরে রাখতে পারতাম। এইভাবে তুমি ভেঙে পড়ো না দাদা, তুমি বিশ্বাসের প্রতি আস্থা রাখো। তোমার অনুমান যদি সত্য হয় দেখবে তাহলে তো 2-1 দিনের মধ্যেই দিদি এসে বলবে দাদা না। কি হলো রে দিদি, তুই ওরকম ভাবে দূরে সরে গেলে কেন? আমার বুকে আয়, তোর পথে আমার সমস্ত দূর করে দে। না দাদা না, আমার স্পর্শে তোমার ওই পবিত্র হৃদয়টাকে তুমি অপবিত্র করো না দাদা, করো না। অপবিত্র মানে কিসের জন্য তুমি নিজেকে অপবিত্র মনে করছো? আমি মানে 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 আসলে ওই যে শুটিং এর কাজ করতে কোথায় না কোথায় আমাদের যেতে হয়, কত নাম যা গোত্রহীন অজানা লোকের সঙ্গে মানুষের ওঠানামা। নাম গোত্রহীন অজানা মানুষের সাথে মিশলে কেউ কোনোদিন অপবিত্র হয়ে যায় না। শান্তনুদা, আমার মনে হয় তুই কোনো অপ্রিয় সত্য গোপন করতে চাইছিস। সৈকত, চুপ
চুপ কর হতভাগা। মেয়েটা 10 দিন পর বাড়ি ফিরেছে, কোথায় তাকে একটু বিশ্রাম করতে দিবি? তা না করে উল্টো পাল্টা কথা বলে কেন ওকে বিব্রত করতে চাইছিস? থাক দাদা, ওর কথা বাদ দাও, একদম ছেলে মানুষ। এই সৈকত, তুই ইঞ্জিনিয়ারিং পড়বি বলেছিলিস না? এই নে ভাই ধর, আমার ব্যাগে রয়েছে 50,000 টাকা। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ এই নাও, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভাইয়ের আর তোমার চিকিৎসার জন্য এই নাও 50,000 টাকা। আর এতেও যদি না হয়, পরের বার না হয় আরো 50,000 টাকা। সত্যি সত্যি এই কদিনে তুমি কি এমন শুটিং করে এলে যে একশোতে এতগুলো টাকা তুমি পেয়েছো? আসলে আমাদের এরকম, আসলে একটু নামটা হলেই না প্রডিউসাররা দরটা একটু দ্বিগুণ করে দেয়। হ্যাঁ, তার ছবি এখনো পর্যন্ত রিলিজ হলো না, তা আবার এত নামটা কি করে হলো রে দিদি? আচ্ছা তোরা সবাই কি ভেবেছিস বলতো? হ্যাঁ, তোরা তখন থেকে আমরা প্রশ্নের পর প্রশ্ন করে আমাকে জর্জরিত করে দিচ্ছিস। আশা, তোরা কি বলতে চাস এই টাকাটা আমার সৎ পথে উপার্জন নয়? আমি অসৎ পথে কোনো অসৎ পথে না হলেও মাত্র 10 দিনে যে এতগুলো টাকা উপায় করা যায় না, সেটা কিন্তু পাগলেও বোঝে। শান্তনুদা, আচ্ছা একটা পুরুষ যদি এই এতগুলো টাকা এনে তোমাদের হাতে তুলে দিত, তাহলে হয়তো তাকে এতগুলো প্রশ্নই বাক্যে জর্জরিত হতে হতো না। আমি একটা নারী, আর এটাই আমার অপরাধ, তাই তো? না সতী না, একটা নারী বলে তোমার অপরাধ কিছু নেই, কিন্তু জানো তো একটা পুরুষের সম্মান ছাড়া আর কিছুই হারানোর নেই। কিন্তু একটা নারীর সম্মান ছাড়াও যে আরো অনেক কিছু হারানো। শান্তনুদা, কি বলতে চাও তুমি? বলতে নয়, আমি জানতে চাই তোমার প্রডিউসারের নাম কি? সিরাজ আফ্রিদি। I mean আন্ডারওয়ার্ল্ডের সেই ডন। আমাদের কোম্পানির নাম সুন্দরম এন্টারপ্রাইজ। নাম নিশ্চয়ই আমি রাতের রজনীগন্ধা। একদম। সিনেমার নতুন নাম বুঝি মিস ঝিলিমিলি? তোমরা কি করে এসব জানলে? শুধু আমরা নয় রে, এই কুৎসিত বিজ্ঞাপনের দৌলতে এদেশের প্রত্যেকটি জনগণের কথা এইসব ধর্মমূলক ছবি, ওই কুৎসিত ছবির নায়িকা ওই ধর্মমূলক ছবির পারিশ্রমিক ধর্ম বিক্রি করার। আমি জানি না দাদা, আমি কিছু জানি না। তোমাদের অনুমানই সত্যি দাদা, সত্যি। ধর্মমূলক ছবির নায়িকা হতে গিয়ে তোমাদের সত্যি যে আজ ধর্ম হারিয়ে ফেলে। এই মুহূর্তে আমার সামনে থেকে তুই দূর হয়ে যা। ওই হতভাগী নিজের ইজ্জত বিক্রি করা টাকা এই 2 হাত ভরে নিয়েছে, আমার সামনে দাঁড়াতে তোর এতগুলো ওই নোংরা টাকার বিনিময়ে আমার এই বাকি পঙ্গু জীবনটাকে বাঁচিয়ে রেখে আজীবন আমি নিজের বিবেকের কাছে অপরাধী সেজে থাকবো। আমি যে মরতেই চেয়েছিলাম, কিন্তু মরতে গিয়ে তোমার যে ওই অপক্ত মুখটা আর সৈকতে অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে আমি যে মরতে পারিনি দাদা। দোয়াই দাদা, দোয়াই, আমাকে তোমরা গ্রহণ করো না। শুধু আমার এই আত্মত্যাগের বিনিময়ে এই 50,000 টাকা তোমরা নাও দাদা। তাতে যে আমার শান্তি, আমার প্রায়শ্চিত্ত। আত্মত্যাগের মূল্যের বিনিময়ে এই সৈকত নিজের ভবিষ্যৎটাকে কখনো নোংরা হতে দেবে না। যদি আমাদের ভালো চাস্ত বেরিয়ে যা তুই এইবার। ওই মনে ছিল আমার
সৈকত। চুপ 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 চুপ। ওই নামে তুই আমায় ডাকবি না। আজ থেকে তোকে আমি ঘৃণা করি, ঘৃণা 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 ঘৃণা। তুই আমাকে ক্ষমা করতে পারলি না রে ভাই, তুই আমাকে ক্ষমা করতে পারলি না। ঠিক আছে, আমি চলে গেলে যদি তোদের মঙ্গল হয় তবে তাই হোক, আমি এখান থেকে চলে যাবো। কখনো আসবো না রে, আর কখনো আসবো না। আমার এই অপবিত্র দেহটা নিয়ে আর কোনোদিনও তোদের এই পবিত্র সংসারটাকে অপবিত্র করতে আসবো না রে। শরীর হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে লিখেছে তার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া লিখেছে নিয়তি তার কপালে সিঁদুকে তারপরে খাওয়াটা খেয়ে নেবে, একদম চুপচাপ থাকবে। বেশ বাবা, আমি চুপচাপ থাকলাম, তোমার যা করার তুমি করো। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন চিরদিনের সূর্য ওঠা তুমি সূর্য ওঠা কি দেখছো অমন করে? তোমাকে। আমাকে? হ্যাঁ, তুমি কত সুন্দর, কত ভালোবাসো আমাকে, তাই না বউ? আর তুমি বুঝি আমাকে ভালোবাসো না? আমি যে ভালোবাসতে জানি না বউ। তুমি যখন রোজ এমনি করে আমাকে স্নান করিয়ে পোশাক পরিয়ে নিজের হাতে খাইয়ে দাও, তখন তোমার কষ্ট থেকে আমার যে খুব কষ্ট হয় বউ। না না গো না, ওটা কষ্ট নয় গো, ওটা যে আমার পূর্বজন্মের তপস্যার ফল। আর কজন মেয়ের ভাগ্যে এমন সংসার মন্দিরে বিরাজ করতে পারে তুমি বলতে পারো? আর তুমি তো হচ্ছে আমার ইহকাল পরকালের দেবতা। দেবতা? কাকে তুমি দেবতার আসরে বসিয়ে এই অন্ধকারে পচে মরতে চাইছো বউ? না বউ না, আমার মতো দানবকে তুমি দেবতা সাজিয়ে এই অন্ধকারে পচে মরো না। তুমি তো জানো না যেদিন ওরা আমাকে ওই ইঞ্জেকশন দেবে। কারা তোমাকে ইঞ্জেকশন লাভ বউ, সে কথা জেনে তোমার কি লাভ? যেখানে সুখ আছে, যেখানে শান্তি আছে, আর যেখানে আছে অনেক অনেক ভালোবাসা, তুমি সেখানে চলে যাও বউ, সেখানে তুমি চলে। কোথাও যাবো না, কোথাও যাবো না।
বলেছি আমি পারি না বউ, না বলেছি আমি থাকতে পারি না। আমি পরের হাতের খেলার পুতুল হলেও দাম্পত্য জীবনের মানে আমি বুঝি। আর আমি এও জানি যে একজন নারী তার স্বামীর কাছে কি চায়। তাহলে তাহলে সেই আমার চাওয়া পাওয়া থেকে তুমি আমাকে বঞ্চিত রেখেছো কেন? আমি যে নিজেকে শান্ত রাখতে পারি না বউ, নিজেকে শান্ত রাখতে পারি না। ওই বিষাক্ত ইঞ্জেকশন আমার সারা শরীরে আগুন জ্বালিয়ে দেয়, হিংস্র পশুর মতো এই গোটা পৃথিবীর সবার উপরে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে। তুমি চুপ করো, তুমি শান্ত হও। তুমি এখান থেকে পালিয়ে যাও বউ, তুমি এখান থেকে পালিয়ে। না 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 না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। এসো, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। এসো, এখানে বসো, চুপটি করে বসবে। নাও, হা করো, বড় করে হা করতে হবে। আর সব খাওয়াটা তোমাকে কিন্তু খেতে হবে। নাও, হা করে বলছি, হা করো। তুমি আমার খাবারে লাথি মারলে ছোট মা। বেশ করেছি, লাথি মেরেছি। লাথিটা যে তোর মুখে মারিনি সেটা তোর 14 পুলিশের ভাগ্নি ভালো হতো। এই হারামজাদি, তোর শ্রদ্ধা তো কম নয়। তোকে আমি কতবার বলেছি যে সবার খাওয়া হয়ে গেলে এটো কাটা নিয়ে এসে তবে তোরা দুজনে খাবি। চব্বচস্য কোথায় খাওয়াচ্ছি মা? বাড়ির জন্য সবার জন্য যা রান্না হয়েছে আমি তোর জন্য সেই খাবারই এনেছি। আনবি না, তোকে আমি কতবার বলেছি না যে ও সমস্ত খাবার ও খেতে পারবে না। যে সমস্ত খাবার বেঁচে থাকবে সে খাবারগুলো তুই ওকে খাওয়াবি। আমার স্বামী তো পথের কুকুর নয় যে আপনাদের সবার এটো কাটা খেয়ে ও বেঁচে থাকবে। থাকবে, কারণ এতদিন ধরে ও তাই খেয়ে এসেছে। আর এখানে থাকতে হলে সে সমস্ত খেয়ে ওকে বেঁচে থাকতে হবে। আমি এটো কাটা খাবো না, আর আমি এটো কাটা কখনোই খাবো না, আর আমার বউও খাবে না। তোমরা যা খাবে আজ থেকে আমরা তাই খাবো। কি বললি? কেন বলবো না? এবার থেকে আমি সব আমি বুঝে গেছি। আমি এবাড়ির বড় ছেলে, এবাড়ির অর্ধেক সম্পত্তি আমার, তাই খাওয়া পড়া সবকিছু সমান অধিকার আমার। এসো তো বউ, এসো তো, আবার তুমি আমাকে নতুন করে খাইয়ে দেবে। খাচ্ছি ছোট মাছি, আপনি একজন শাশুড়ি মা হয়ে আপনি আমার গায়ে হাত তুলছেন। আপনার কি লজ্জা বলে কিছু নেই? তোর কাছ থেকে আমাকে সমস্ত কথা শিখতে হবে না? হ্যাঁ, শিখতে হবে। শিক্ষার অভাব থাকলেই তো শিখতে হয় মা। পুত্রবধূ যে মেয়ের সমান সেটুকুই কথা যদি আপনারা না জানেন, সেই জন্য তো আজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বধূ নির্যাতন হচ্ছে। বধূ নির্যাতন হচ্ছে, তাই না? বধূ নির্যাতন আগে বলে তোকে আজকে আমি এই জন্যই কি সমাজ নিচ্ছে টকটাচ্ছ করে তুই প্রভাতেরই গলায় বড় লোকটা মনটার চালার থেকে মালা পড়ার চাটা কি কম। চুপ করো, চুপ করো বাবা, চুপ করো। ও কথা বলো না বাবা, সুখ যে আমার কপালে সইল না, তাই আমার জীবনের সমস্ত দুঃখ নিয়ে আমি যে একটা সুখের পাহাড় করতে চাই বাবা, একটা সুখের পাহাড় করতে চাই। এই সব দানবদের সংস্পর্শে নরক করা যায় না মা, কিন্তু স্বর্গ করা যায় না বাবা। ওই ভদ্র মহিলা বুঝি তোর শাশুড়ি? তুমি বুঝি ওই হাতে মেয়েটা ছোট লোক? ছোট লোক কি ভদ্র লোক সেটা তো তার কর্মেই পরিচয় বেয়ান। তবে প্রথম দর্শনে যে পরিচয় আমি পেলাম তা দেখে আমার মনে প্রশ্ন যাচ্ছে, ভদ্র লোকেদের চরিত্র আর ব্যবহারের মানেটা কি পাল্টে গেছে? কি ভদ্রলোক শব্দটার মানেটাই পাল্টে গেছে। ছোট লোক, মুখ সামলে কথা বলো।
এতে আমি কিছু মনে করিনি রে মা, এতে আমি কিছু মনে করিনি। কাক যখন কোকিলের কালো রঙকে নিয়ে ব্যঙ্গ করে, বুদ্ধিমান লোকেরা সেই কাকটাকে নিয়ে রঙ্গ করে, কোকিলকে নিয়ে নয় রে মা। বিনা কোণে ব্যস্ত এই যে মেয়েকে লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে তোমার লজ্জা করছে না এত বড় বড় কথা বলতে? করছে বেয়ান ঠাকুর, ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। একটা মর্মান্তিক বিপর্যয়ের মধ্যে রজনীর বিয়েটা না হলে যৌতুক হয়তো আমি আপনাকে দিতে পারতাম। তাহলে ভালো করে শোনো, সমস্ত লেখাপড়া ছেড়ে দাও। বলো যৌতুক হিসেবে কত কত সোনা নিয়ে এসেছো, কত টাকা? শোনো, আমার চাই 50,000 টাকা আর 10 ভরি সোনা। তুমি যদি আমাকে না দিতে পারো, তোমার তাহলে আদরের মেয়ে গরিবি আমি আর কোথায় নিয়ে যাব? কোন সামর্থ্য যে আমার নেই বেয়ান ঠাকুর। নিরুপায় হয়ে আমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে গেলাম। না না বাবা না, আমার অসুস্থ স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না বাবা, ওকে ছেড়ে আমি কোথাও যাব না। ওই যৌতুকের জন্য ওরা যদি তোকে খুন করে, ভাগ্যের লেখন কি খণ্ডাতে পারি বাবা? তুমি তুমি এখান থেকে চলে যাও বাবা, আর কোনোদিন তুমি এখানে এসো না। আর আজ থেকে মনে করবে তোমার রজনী মরে গেছে। তুই অভিজ্ঞতা বলিস না রে মা। চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে বলছি তুমি চলে যাও। আমার মাথা দিবি, তুমি চলে যাও। বেশ, আমি চলেই যাচ্ছি রে মা, আমি চলেই যাচ্ছি। বেয়ান থাকলো না, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি। যা যা যৌতুক আপনি দাবি করেছেন তার সবটাই আমি মিটিয়ে দেব। শুধু শুধু আপনি আমার রজনী মাকে একটু শান্তিতে মারতে দিন বেয়ান থাকলো। বাবা একটু শান্তিতে মারতে দিন। বাবা, এত টাকা তুমি কোথায় পাবে বাবা? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি ওদের এই টাকার গহনার থেকে তোর জীবনের মূল্য যে আমার কাছে। তাই তো এই কুসংস্কারাচ্ছন্ন সমাজের পণের বলি তোর জীবন বাঁচাতে আমি যেখান থেকে পারি, যেমন করে পারি ওদের জন্য জোগাড়ি করে আনবো। খাদ্য ওটাকে বেরিয়ে গেল ভয়ঙ্করী। ওই যে ওই ছোট লোক মেয়েটার ছোট লোক ভিখারি বাবা, ওই ভিখারির কাছ থেকে বুঝি 10 ভরি সোনা আর 50,000 টাকা ভিক্ষে চাইছিলে। তুমি তো ভিখারি নও, ভয়ঙ্করী। তার চেয়ে বড় অধম হলে তুমি। তাই তো ছেলের বিয়ের যৌতুক নিতে তুমি ভুলে গেছো। হ্যাঁ, যৌতুক। ওই প্রভাত ছোড়াটাকে খাইয়ে পড়িয়ে আমাদের অনেক টাকা খরচ হয়েছে, তাই কিছু টাকা মেয়ের বাপের কাছ থেকে যৌতুক হিসাবে নিলে তাতে কিন্তু নিশ্চয়ই কোনো অন্যায় হয়ে যাবে না। এই
কথাটা তোমার একদম মনে আসেনি? সত্যিই তো, আমার ছেলেকে খাইয়ে পড়ে মানুষ করতে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। আর আর এই মেয়েটা বোধহয় হাওয়া খেয়ে মানুষ হয়েছে, তাই না ভয়ঙ্কর? চুপ করো তো। ওই হাড় হাওয়াতে মেয়েটার জন্য তোমার এত দরদ কিসের উতলে উঠছে বলো তো, বলো। বলছি এই হাড় হাওয়াতে মেয়েটাই যে আমার গৃহের গৃহলক্ষ্মী। এতদিন অধর্মের তাণ্ডব করে আমার সংসারে যে অশান্তির বীজ ছড়িয়েছ, সেই অশান্তিকে হরণ করে আমার মরা সংসারে শান্তির জোয়ার ফিরে আনতে লক্ষ্মী আজ আমার ঘরে এসেছে। তোমার ওই ঘরের লক্ষ্মীকে যদি আমি এ ঘর থেকে তাড়াতে না পারি, তাহলে আমার নাম কিন্তু ভয়ঙ্করী নয়। পারবে না ভয়ঙ্করী, তা তুমি কোনোদিনই পারবে না। কারণ যে গৃহে গৃহলক্ষ্মী প্রবেশ করে, সেই গৃহ থেকে রাহু, কেতু, শনির মতো অশুভ শক্তিরা চোরের মতো চুপি চুপি পালিয়ে যায়। অশুভ শক্তি কোনোদিনই শুভ শক্তির কাছে মাথা তুলে দাঁড়াতে পারে না। কোনটা শুভ আর কোনটা অশুভ সেটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। এই হারামজাদি শুধুমাত্র প্রভাতকেই কিন্তু বশ মানায়নি, তোমাকেও কিন্তু বশ করে ছেড়ে দিয়েছে। তাই আমি বলছি, ওকে যদি এ বাড়ি থেকে তাড়াতে না পারি, আমার নাম কিন্তু ভয়ঙ্করী নয়। আমার নিজের বাবাকে দূরে সরিয়ে স্বামীর বাবা হিসেবে আপনাকে বাবা বলে ডেকেছি। আপনি বলে দিন বাবা, এখন এখন আমি কি করব? সত্যি সত্যি যদি আমাকে ছোট বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তুমি যাবে কেন মা? নিজের অধিকার কখনো হাতছাড়া করতে নেই বাবা। তোমার অধিকার ওদের অন্যায়ের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াবে। আমি কেমন করে পারবো বাবা? তুমি নিশ্চয়ই পারবে মা। কর্তব্য তোমার মনে বলে সঞ্চার করবে, তুমি বল সঞ্চয় করো। আমি যে ভাগ্যহীনা, অসহায়। ও মা, ভাগ্যে দোহাই দিয়ে চোখে জল ফেলা যুগ এটা নয়। নিজের ন্যায্য পাওনা নিজেকে ইজোর করে ছিনিয়ে নিতে হয়। সবল মারতে না পারলেও অন্তত ফোঁস করতে হয়। যেমন করি হোক তোমাকে যে পারতেই হবে বৌমা। ওদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তোমাকে রুদ্ধ মূর্তিতে জেগে উঠতে হবে। ওদের চক্রান্তের জাল ছিন্ন করে তোমাকে রক্ষা করতে হবে আমার অসহায় ছেলেটাকে। আমার দৃঢ় বিশ্বাস তা তুমি পারবে বৌমা, তা তুমি নিশ্চয়ই পারবে। পারবো বাবা, পারবো। আপনার কথা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব বাবা, আমি আপ্রাণ চেষ্টা করব। আমারও একটা কথা তোমায় রাখতে হবে ডার্লিং। ডার্লিং নয়, বৌদি বলো, বৌদি। বৌদি তোমার তৃষ্ণার্ত হৃদয় সিঞ্চন করতে। কি বলে? মাঝে মাঝে তোমাদের ঘরের দরজার আড়ে দাঁড়িয়ে শুনেছি এবং এও জেনেছি তোমার স্বামীর অক্ষমতার জন্য তোমার যৌবন এখন অক্ষুণ্ণ রয়েছে। তুমি এখনো নির্ভেজাল কুমারী। এসো এসো আমার সাথে। তোমার রৌদ্র যৌবনের যথার্থ মূল্য দিয়ে আজ আমি তোমাকে। বৌদি যে মায়ের সমান সেটা তুই জানিস নি, সেটা তুই শিখিস নি জানোয়ার। মেরে হারামজাদি, তোর এত বড় সাহস! আমার গায়ে হাত তুলি। আজ দেখ তোর আমি কি অবস্থা করি। তুই ঘাবড়া নে ছোট্ট, ঘাবড়াস নি। আমি তোর কাছে বাধা দিতে আসিনি, আমি শুধু বলতে এসেছি তুই যেটা বৌদির সঙ্গে করতে চাইছিলি সেটা বরং তুই আগে আমাদের মায়ের সঙ্গে রিহার্সাল দিয়ে প্র্যাকটিস কর। তোর এই লালসার খাবার চেয়ে আমার এই আন্তরিকতার শক্তি খুব একটা কম নয়। আমার কথা শোন সুদীপ,
তুই আসল ব্যাপারটা না জেনে অযথা তুই আমাকে ভুল বুঝছিস। তা তোর আসল ব্যাপারটা কি শুনি? কি আর বলবো ভাই শুনি, আজ যার পক্ষ নিয়ে তুই আমার গায়ে হাত তুলতে চাইছিলি তার চরিত্র যে কতটা নীচ কতটা জঘন্য তা তুই কল্পনাও করতে পারবি না রে ভাই। কি বললি? ওর স্বামী স্টুপিড প্রভাতের কাছ থেকে দাম্পত্য সুখ পাইনি বলে দেহের ক্ষুধা মেটানোর জন্য বারবার আমার নোংরা প্রস্তাব দিত। বলতো আমার স্বামী হাবা গোবা, দুদিন পর সুগার টুগার হয়ে যাবে, তুমি 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 আমার সাথে একটু বসো, একটু থাকো, একটু গল্প করো, কি সব বাজে বাজে কথা বলতো। আর আর শোন ভাই, আমি তাতে রাজি হইনি বলে ও হঠাৎ করে কামের জ্বালায় ছটফট করতে করতে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, বৌদি 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 মাতৃ সমান, এরকম করতে নেই। আর তাই দেখে যখন চেঁচাও চেঁচাও চেঁচাচ্ছে, বলছে বাঁচাও, তখন হঠাৎ করে তুই চলে এলি আর ভাবলি সত্যি সত্যি আমি হয়তো বৌদিকে। ছি বৌদি, ছি। বৌদি আর দেওরের সম্পর্ক হলো মা ছেলের সম্পর্ক, আর সেই পবিত্র সম্পর্কের মাঝে তুমি এইভাবে কালি ছিটিয়ে দিতে পারলে? তুমি বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, ও যা বলে গেল সব মিথ্যে। আমি তোমাকে আর বলতে হবে না, যা বোঝার তা আমার বোঝা হয়ে গিয়েছে। কি বুঝেছো ভাই, কি বুঝেছো তুমি? বুঝলাম মা কখনো ময়লা হয় না বৌদি। তুমি যে মা, আর যেই মা দেবদেবীর পাশে স্থান পায়, সেই মাকে কি মিথ্যে কলঙ্কের কালি ছিটিয়ে নোংরা করা যায় বৌদি? ঠাকুরপো, কেঁদো না বৌদি, কেঁদো না। তোমার কান্না যে আমি সইতে পারি না। কেন জানো? আমি আমার গর্ভধারিণী মায়ের মাঝে চিরকাল যে ছবিটা দেখতে চেয়েছিলাম, সেই ছবি আজ আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি বৌদি। ঠাকুরপো, আর এই ছবি আমি তোমার মাঝ থেকে কখনো কোনোভাবেই মুছে যেতে দেব না। ঠাকুরপো, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। ঠাকুরপো, প্রতীক্ষার অবসান কবে শেষ হবে জানি না। যে স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি পাড়ি দিয়েছি, জানি না সেই লক্ষ্যে পৌঁছতে আর কতদিন বাকি। বাকি কথাটা বলছি তো আমি তোমার কাছে ছুটে এসেছি, কিন্তু ওই মানে তোমাকে ভালোবাসি এই কথাটা বলতে আমার কেমন যে একটা ভয় ভয় করে। এই জন্য তো কাপুরুষগুলোকে আমার বড্ড ঘেন্না হয়। আমি কাপুরুষ তোমাকে কে বললো? যথেষ্ট সাহসী এবং বীর সুপুরুষ, কিন্তু ওই রোমান্সের বেলায় কেমন যেন একটা ভাব চলে আসে। মানে ওই মেয়ে দেখলি একেবারে নিয়ে যায়, তাই না? আমি তোমার পুরুষ বুকের মাঝে একেবারে মিশে। ছাড়েন ছাড়েন বলছে। দেখো কাণ্ড, এই পাগলামির কি দেখলে? আপনার আচরণ কয়েকদিন ধরে আমি পাগলামি লক্ষ্য করছিলাম। নইলে কোনো ডিরেক্টর সাহেব একটা 3 গ্রেড আর্টিস্টের প্রেমে পড়ে? দেখো কাণ্ড, একটা বদ্ধ পাগল। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, তুমি যে হচ্ছে পাগলামি, ধন্য হে পাগল তোমার জন্য, আমি ধন্য পাগল তোমার জন্য, না কিশোরে কি গান গাইছেন মিস্টার মিত্র? আরে গান হতো এসা
যাচ্ছি। এই ডান্সটাই তো আমি পরের ফিল্মে অ্যাড করে দেব। হ্যাঁ দেখবেন, ওই পোশাকের ব্যাপারটা যেন একেবারে করে দেন। সে তো একেবারে উলঙ্গ, মানে তোমার বোধহয় আজ নেশাটা একটু বেশি হয়ে গেছে। আরে নিজের সত্যি সেজে থাকলে না অপরকে নেশা দাঁড়াবে কি করে? আরে ওই নেশার ঘরেই যে আমার মনটাকে আমি ঘুম পাড়িয়ে রাখি, অন্তত যে আমার কুমড়ে কুমড়ে কাঁদে। সে অভিমানী অভিমানী উঠেছে, আমাকে হাতছানি দিয়ে থাকে। পাই না, অতীতকে ভুলে যেতে আমি পারি না, সে কাউকে উপেক্ষা করতে। অতীতকে ভেবে তোমার কোনো কাজ নেই। তুমি আজ কত বড় নায়িকা, কত অর্থ, কত মান সম্মান। ঠিক বলেছেন মিস্টার মিত্তি, ঠিক বলেছেন। আজ আমার কত অর্থ, কত সম্পদ। তুমি বলতে পারেন এই অর্থ সম্পদ নিয়ে আজ আমি কি করব? আমি যে মুঠো মুঠো টাকা আমার মায়ের সম্মান ইজ্জত নষ্ট করে দিয়ে দুয়ার দুয়ারে দিতে গেল, টাকা ছিল সে টাকা ছিল স্পর্শ করলো না। ঝিলিমিলি কাঁদছো কেন তুমি? আমি কাঁদছি এই মিস ঝিলিমিলির চোখে জল। না, মিস ঝিলিমিলি নয়, তোমার এই ঝিলিমিলির অন্তরে লুকিয়ে থাকা সতীটাই কাঁদছে। খবরদার আমাকে সতী বলে ডাকবে না। সতী মরে গেছে, আর সতীর মরদেহ থেকে বেরিয়ে এসেছে এই আজকের কামন্দ পশুদের রাতের লক্ষ্মী রানী মিস ঝিলিমিলি। দারুণ দারুণ ডায়লগ। আর এই ডায়লগ শুনে আমার ব্রেন একটা দারুণ আইডিয়া এসছে। ভাবছি তোমার লাইফ হিস্ট্রি নিয়ে আমি একটা ফিল্ম বানাবো। সেই ফিল্মের স্ক্রিপ্টটা লিখবো আমি, কেমন মিস্টার মিত্র? আর তাই যদি হয় তাহলে সেকেন্ড হিরোইনের পোস্টটা যেন অবশ্যই আমার জন্য থাকে। অফকোর্স, তুমি আমার কোম্পানির পার্মানেন্ট স্টাফ, তাই তোমার চান্স সবার আগে। থ্যাংক ইউ স্যার, বেশি কথা বলবো না। আর মেনি মেনি থ্যাঙ্কস। আমিও চলি স্যার, কারণ ওই ঝিলিমিলির চোখের জল দেখে আমারও চোখে জল এসে যেতে পারে। আই মিন কারোর চোখের জল আমার ঠিক শুট করে না। কতদিনের জন্য? যদি বলি চিরদিনের জন্য। শেখ সিরাজ আফ্রিদি যাকে একবার অ্যাপয়েন্টমেন্ট দেয়, তার জীবনে যে মুক্তি বলে কিছু থাকে না। মিস ঝিলিমিলি, ঝিলিমিলিকে আটকানোর চেষ্টা করবেন না স্যার, তাহলে কিন্তু আপনি ঠকবেন। যেতে দিবে নাই সুন্দরী। তুমি আবার কে? अरे আমরা তো মিস্টার আফ্রিদি, আমি বলবিন্দর সিং আছে और मिस झिलमिल देवी का बहुत बड़ा फैन। কিন্তু এখানে কি প্রয়োজন? আমি একটা ব্লু ফিল্ম করতে চাই। ব্লু ফিল্ম? हाँ ब्लू फिल्म, इसके लिए मिस झिलमिल देवी को हमार बहुत जरूरत भी আছে। এই যে সিংজি, মিস ঝিলিমিলি ব্লু ফিল্ম করেন না। अरे করে না लेकिन रुपया পেলে তো জরুর করবে। না সিংজি, মিস ঝিলিমিলি এই বিকৃত কামনার মডেল হয়ে আজকের সমাজের এই বিকৃত কামান্দ যুবকদের আর অধঃপতনে পতনে নামাতে পারে না। सुनिए मिस्टर अफरीदी, ये झिलमिल देवी को आप 3 महीने के लिए हमको छोड़ दीजिए। हाँ, इसलिए अपनी जितना रुपया डिमांड कर हमें सब कुछ মিট করিয়ে দিবে। যদি আমি বলি 15 লাখ টাকা লাগবে, जरूर, अरे जरूर दिबे, আমি तैयार আছি। আপনি যান জলদি সে কন্ট্রাক্ট পেপার নিয়ে আসেন। হ্যাঁ, আমি কন্ট্রাক্ট পেপার হাতে নিয়ে আসতে পারবো সিংজি, কিন্তু মিস ঝিলিমিলিকে কিন্তু সই করার জন্য আমি কোনো জবরদস্তি করতে পারবো না। জবরদস্তি কেন করতে হবে মিস্টার আফ্রিদি? জবরদস্তি কেন করতে হবে? আপনি সিर्फ আমাকে 5 मिनट टाइम देवें और उसी टाइम में झिलमिल देवी को हमें बिल्कुल सेट करिए लीबे। ওকে মিস্টার সিং, আমি কন্ট্রাক্ট পেপার নিয়ে আসতে যাচ্ছি। মিস ঝিলিমিলি, তুমি বরং ব্যাপারটা নিয়ে একটু ডিপলি চিন্তা ভাবনা করো, কেমন? ভাবনা? আরে মিস ঝিলিমিলি ওইসব আলতু ফালতু জিনিস
ভাবনা চিন্তা করো না, তাই অত টাইমই নেই ফালতু। এই যে গুড বাই মিস্টার সিংজি, আমি চললাম। আমি तुमको जीते दी बेलाई, राजी ना होले तुमको हमें जबरदस्ती लिया जावे। आ जाओ मेरे साथ। কে তুমি? নাম কি করে জানলে? কে? আমি শান্তনু সতী। বলো কেন তুমি এখানে এসেছো? বলো কেন? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি সতী। আমি যে কলঙ্কিনী সর্বহারা। আমি আমার অন্তরের প্রেম দিয়ে মোছাবো তোমার সমস্ত অশ্রুধারা। আমার যে সারা দেহ মনে কলঙ্কের কালিমা। তবু তুমিই তো আমার চিন্ময়ী প্রতিমা। শান্তনুদা, তুমি যে আমার আশার আলো, তুমি যে আমার সাহসের প্রেরণা। তাই তো তোমাকে সঙ্গে নিয়ে শুরু করবো ওই শয়তান সিরাজ আফ্রিদির ধ্বংস। তাই হোক, ওই শয়তান সিরাজ আফ্রিদির প্রতি আমার চরম প্রতিশোধ নেবার জন্য আজ আমি তোমার সাথে হাত মেলালাম। না পারলাম না, শত চেষ্টা করুন আমি দিদির সন্ধান পারলাম না। শত চেষ্টা করার পরে দিদির কোনো সন্ধান আমি পেলাম না। পাবো কেমন করে? দিদি যে আমাদের ওপর অভিমান করে নিজেকে লুকিয়ে রেখেছি। চিরস্তরের মতন হারিয়ে গেল সৈকত। না না, ও কথা বলিস না। দিদি যদি হারিয়ে যায় তাহলে আমরা মনে আর কেউ বাঁচবো না রে। কলঙ্কিনী বলে তোকে কালকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলিস, তার জন্য আজ এত উতলা হয়েছিস কেন? ভুল রজত, ভুল। মুহূর্তের উত্তেজনায় আমরা বিরাট বড় একটা ভুল করে ফেলেছি রে। কিন্তু সেই ভুলে প্রায়শ্চিত্ত তো কি করতে হবে সৈকত? প্রায়শ্চিত্ত? হ্যাঁ, প্রায়শ্চিত্ত করবার উদ্দেশ্যেই তো আমি দিদিকে দিনের পর দিন রাতের পর রাত খুঁজে যাচ্ছি। কত ফিল্মের অফিসে আমি খুঁজে এলাম, কিন্তু দিদির কেউ সন্ধান দিতে পারবো না রে। জানিস দিদি চলে যাওয়ার পর থেকে দাদা যেন কেমন হয়ে গেছে। দাদাকে দেখে আমার না অনেক কষ্ট হয়। জানিস এই কদিন আগেই প্রলাপের মতো এসে বকছে। এই তো সেদিন উদ্ভ্রান্তের মতো এসে বলছে, কোথায় গেলি রে বোন? আমার ওষুধটা এনে দে না। আমার ওষুধটা দিদিকে তুমি কোথায় পাবে দাদা? দিদি যে নেই এটা কি তোমার মনে থাকে না? নেই সত্যি দাদা। আমার ভাঙা মুখের একটা দিক খালি করে যে কবি চলে গেছে, এই কথাটা যে আমার খেয়ালই থাকে না দাদা। আচ্ছা সৈকত, তুই দেখি আমার সাথে ফিরে আনতে পারবি না ভাই? ছেড়ে আমি সব অপরাধ স্বীকার করে নিয়ে তাকে আমি ক্ষমা চেয়ে নেবো। তুই আমার সতীকে ফিরিয়ে আন না ভাই। তুই আমার সতীকে। তুমি কি বলছো দাদা?
সতী ঠিকই করেছে। অসহ্য মানসিক যন্ত্রণা থেকে সতী আমাকে মুক্তি দিয়ে গেছে। আর আমাকে সতীর বিয়ের জন্য ভাবতে হবে না।